নমস্কার দর্শক বন্ধুরা, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। হাজী শাহাবুদ্দিন করণদিঘিতে যিনি সিপিআইএমের প্রার্থী ছিলেন এবং 100% জয়ের ব্যাপারে তিনি প্রচণ্ড আত্মপ্রত্যয়ী। এই শাহাবুদ্দিন সাহেব পুরো পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রেই কিন্তু বাম কর্মী সমর্থকদের শরীরী ভাষা বদলে দিয়েছেন। কিভাবে তার এই উত্থান বা কিভাবে তার নমিনেশনে 500 গাড়ি, এবং তিনি মনে থাকবে না আপনাদের যে নির্বাচনের প্রথম ফেজে যেদিন ওই করণদিঘিতে নির্বাচন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস একটু দাঁতনক বার করার সামান্য চেষ্টা করেছিলেন, তার কানে আসতেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যদি কোনো জায়গায় তৃণমূল বামপন্থী এজেন্টদের উপর এতটুকু তারা তাদের দাদাগিরি দেখাতে চায় তাহলে যতগুলো বুথ আছে করণদিঘিতে একটা বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেবে না। তারপরে একেবারে লেজ গুটিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা আর বেরোনি কোনো জায়গায়। পিসফুল নির্বাচন, একটু তার মুখ থেকেই শুনুন গল্প। 2011 সালে আমরা বিদায় হওয়ার পরে লাভ আর লসের হিসাব তো অবশ্যই করছি মনে হয়, না করি না? কি লাভ হয়েছে আমাদের, কি লস হয়েছে আমাদের, হিসাব তো করছি কেউ। হিসাব যদি না করি তাহলে মিটিং করে লাভ নেই, আর হিসাব যদি করে আসেন তাহলে মিটিং এ লাভ আছে। 2011 সালে যাওয়ার পর যতগুলো স্কুল বামফ্রন্ট সরকার বানিয়ে গেছিল, শিক্ষক আছে কি? শিক্ষক নেই। তো শিক্ষক যদি না থাকে তাহলে সব থেকে বড় লস হয়েছে আপনার পরিবারের, আপনার ছেলে, আপনার মেয়ে। কারণ এখানে যতগুলো লোক বসে আছে তার 85% লোকের ক্ষমতা নেই প্রাইভেট স্কুলে আমরা কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাবো। 4,000 5,000 টাকা মাসে খরচ দিয়ে ছেলেকে লেখাপড়া করাবার। তাই সরকারি স্কুলকে ফেরানোর জন্য এই লড়াইটা লড়তে হবে আপনাদের। সরকারি স্কুলে শিক্ষা যেমন বামফ্রন্ট আমলে ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে। এটা লস আমাদের হয়েছে। এবং যারা এখানে একটু আগে বলছিলেন একটা সিপিআইএম পার্টির প্রার্থী ভোট এজেন্টকে যদি ভোট থেকে বের করানো হয় তাহলে আমরা কয়েকটা বের করব বললেন। তো আমারও ওখানে কথাটা হয়েছিল, আমি বলেছিলাম একটা আমার ভোট এজেন্টকে যদি ভোট থেকে বের করা হয় তো 276টা বুথে আমি একটাও তৃণমূলের জন্য বসতে দেব। তাই আমার করণদিঘিতে কোথাও কোনো গোলমাল হয়নি, একটা কথায় জবাব দেওয়াতে। এবং এটা বলে এসেছিলাম আমি আইসি কে স্বয়ং গিয়ে যে সামাল আপনি দেবেন। 276 আর 289টা বুথ আছে, 276টা বুথে আমার গ্রামীণ এরিয়াতে যদি কোথাও সিপিআইএম পার্টির বুথ এজেন্টকে বসতে না দেওয়া হয় তো সামাল আপনি দিবেন না, আমি 276টাই তৃণমূলের কোন বুথ এজেন্টকে বসতে দেব না। জনগণকে ছেড়ে দেন, ওরা যাকে আমাকে পছন্দ হলে ভোট দিবে, না হলে না দিবে, কিন্তু ভোটটা যেন ও ঠিক মতো দিতে পারে। তাই আমার ওখানে 93% ভোট হয়েছে অ্যাভারেজ। সবাই খুশি মনে ভোট দিয়েছে। অনেকে বলেছে যে রক্তবিহীন এইবার প্রথম ভোট হলো করণদিঘিতে, কোন ঝগড়া কোনো ফাঁসার কিছু হয়নি কোথাও। আমি গ্রামে গিয়ে মিটিং এই কথাগুলোই বলতাম। তারপরে আর লস হয়েছে স্বাস্থ্য। হসপিটালগুলো কি অবস্থা হয়ে আছে আপনারা দেখছেন না? হসপিটাল কি অবস্থা করে রেখেছে ডাক্তার। আমার গ্রামের ওখানে করণদিঘি হসপিটাল, রসখোয়া, টুঙ্গিদিঘিতে একটা হসপিটালের দরকার আছে। ডালখোলা হসপিটালে ডাক্তার, হসপিটালের যে ফান্ডিং সব বানা আছে কিন্তু ডাক্তার নেই। কটা ডাক্তার? একটা দুটো ডাক্তার আছে। যেখানে সামান্য জ্বর হলে ডাক্তার ওকে রিফায়ার করা যায় রায়গঞ্জ, আবার করণদিঘি থেকে রায়গঞ্জ 40 কিলোমিটার না কিশোরগঞ্জ 40 কিলোমিটার, এত দূরে দূরে যেতে হয়। স্বাস্থ্যের অবস্থা ভেঙে পড়েছে। আর একটা বলি, অকফ নিয়ে যা করলো আমাদের সাথে, বললেন একটু আগে, আমি আরেকটু ওটা বাড়িয়ে বলছি, অকফ নিয়ে যা বললেন অকফে আমাদের আন্দোলন করতে দিল না। আবার যোদ্ধাও কিন্তু অকফটা বের হলো চালাকি করে দুইজনে, দুটো দলে
দুটো দল মিলে একটা দাঙ্গা করিয়ে দিল ধরিয়ানে, লোককে মার্ডার করে দিল। আন্দোলন থমকে গেল। মুখ্যমন্ত্রী বললেন, যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করুন। তৃণমূলী বন্ধুদের বলছি, কোন মুখে তোমরা আমার গ্রামে বাংলার মধ্যে ভোটটা চাইছো কোন মুসলিম পাড়াতে? কারণ তুমি তো দিল্লিতে গিয়ে ভোটটা চাও না বাবা, সময় তো এসেছে। তুমি আমার গ্রামে কেন ভোটটা চাইতে এসেছো? লজ্জা লাগে না তোমাদের? এক সময় তুমি আমাকে আন্দোলন করতে দিল্লি পাঠাবে, আর এক সময় তুমি আমাকে আমার কাছে ভোট চাইতে আসবে। সব থেকে বেশি মিসইউজ হয়েছে, শুনে রাখেন চাচা, আপনি শোনেন, আমরা বেশি ঠকে গেছি মমতা ব্যানার্জির কাছে। কিভাবে ঠকেছে শোনেন। আপনাকে গরম তাওয়াতে বসাইছে আর মাথায় জল ঢেলে দুঃখকে তাকাচ্ছে। এটা ভালোবাসা ছিল না। আমরা বেশিরভাগ লেখাপড়া কম জানি, তাই আমাদের মাথায় হাত একজন কেউ দিয়ে দিলে মনে হচ্ছে যে আমাকে কত ভালোবাসে ওদের। কিন্তু সেই ঠগন যেভাবে আমাদের ঠকে নিয়ে গেছে, ও অকপ গেল আমাদের, ওবিসি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নিয়ে গেল আমাদের বামফ্রন্ট সরকার। 1997 সালে আমাদের ওবিসি এ ক্যাটাগরিতে করে রঙ্গনাথন কমিশন 2004 এটা লাগু করে। এনার হঠাৎ করে লোকটা কোথায় করে এনে কি বুঝলেন? 4 জনকে সিভিলে ওরা আমাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে নিয়ে গেল। ফলে আমি মনে করি এই লড়াইটা আপনার বাচ্চার লড়াই, আপনার পরিবারের লড়াই, আপাতত পশ্চিমবাংলায় যতগুলো আমরা লোক আছে তার পরিবারের লড়াই। শিক্ষাকে ফিরিয়ে আনতে হবে, বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য যদি এবার কোন রকম চলে আসে, 8200 গেছে, 8200 স্কুল গেছে না যায়নি? 8200 স্কুল গেছে। আপনি 24,000 হিসাব করেন, 24,000 স্কুল যাবে। 12,000 মদের দোকান হয়েছে, এটা 30,000 মদের দোকান। তাই মদের দোকান রুখতে, শিক্ষাকে ফিরিয়ে আনতে আমাদের এই তৃণমূল সরকারকে আটকাতে হবে, তার সাথে সাথে বিজেপিকেও আটকাতে হবে। এরা দেখাচ্ছে আমরা আলাদা আলাদা, তা নয়। 20 ঘটনাকে পালিত করছে ওরা। এমনি কোন কোন সময় এত বিষাক্ত কথা বলে না, যেটা আমাদের শুনতেও খারাপ লাগে। কোন কোন সময় আমাদেরকে বেকুব মনে করে যে আমরা হয় কিছুই বুঝি না। তার মধ্যে আমাদের কিছু কিছু মৌলবি মৌলানার হাত আছে আমাদেরকে বরবাদ করার। সম্পূর্ণ মৌলবি যারা জ্ঞানী মৌলবি মৌলানা আছে তারা কিন্তু নেই। যারা ওই 2,500 টাকার পিছনে একটু দৌড় বেশি দিয়েছে তারা কারণ যেন ওরা 2,500 না যায়। তাহলে বাবা তুমি যখন ছিলে না তখন খেতে পেতে না? সাহস করে উঠেন। আমি করণদিঘির কথা ধরে বলি আপনাদের, যে গাড়িগুলো দেখেছিলেন না যেখান থেকে ভাইরালটা হয়েছি, আমার 2 বছর থেকে যেটা ছিল, আমার নেতা এখানে সুরজিৎ কর্মকার, আশিস ঘোষ সঙ্গে এসেছে, এদের সঙ্গে একটা আলাপ হতো। আমার তোকে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, তো আমি না করে যেতাম। পরিস্থিতিটা এমন একটা জায়গায় আসলো যে ওখানে যে সভাধিপতি আছে জেলার আর আমার করণদিঘির বিধায়ক, এরা দুজনে কিন্তু স্বামী স্ত্রী, উত্তর দিনাজপুর করণদিঘি। তো ওর বউ 2015-16 সালে 18 সালে ছিল ওবিসি। আবার করণদিঘি ওখানে গিয়ে জেলা পরিষদ যখন দাঁড়ালো হয়ে গেল শিডিউল কাস্ট। আমরা কমপ্লেন করলাম, বিচার পাচ্ছি না। তো বিচার না পাওয়ার কারণে আমি দেখলাম যে সরকার হক নাই, বিচার করতে পারে না, সেই দলের পক্ষে মানুষ থাকবে না। আগামীতে আপনাদের এখানেও থাকবে না, এটাই বলছি ওখানকার উদাহরণ দিয়ে।
যখন ওইখানে কথাটা আমরা কোর্টের উকিল বিক্রি হয়ে যাচ্ছে, টাকায় আমার ওখানকার লোক পারছে না, আমরা সরাসরি এটা আমাদের সুপ্রিমোর কাছে খবরটা দেওয়ালাম ওখানকার দুজনকে দিয়ে, যে আপনাদের এখানকার সভাধিপতি জাল সার্টিফিকেট নিয়ে সভাধিপতি হয়ে আছে। কেউ কথা শুনছে না। যখন তখন জনগণের কাছে এই কথাটা পৌঁছাতে গেলাম, যখন পৌঁছাতে গেলাম মানুষের কাছে, তখন চায়ের দোকানে বলেন আর হাটে ঘাটে বলেন, সবাই তখন অন্যভাবে বলে, তুই দাঁড়া, আমাদের ওখানে একটা ভাষা আছে রাজবংশী ভাষা কামতাপুরি যেটা, আর আমার ওখানকার স্থানীয় মুসলমান ভাই যারা আছে তাদের সুরজাপুরি ভাষা। এদের সামনে যখন বলতে যাই তখন ওরা বলে যে তুই এটা বলছিস, আমি ওখানকার ভাষা দিয়ে একটু বলছি, তুই তো হ্যাঁ বলেছিস, তো ছাড়ো হবে ফের কে, ওরা দাঁড়াবে কে, তুই দাঁড়া, তোর পিছনে আমরা আছি। এই শুরু হলো ওখান থেকে কাহিনীটা। এবার নমিনেশন ডেট হলো, তা আমার ক্লাস 2, 3, 4 পর্যন্ত যে মাস্টারের কাছে পড়েছিলাম আমি, তার আশীর্বাদ নেওয়ার জন্য তার বাড়িতে গেলাম। তার নাম হচ্ছে বন্ধুলাল সিং। বললেন, স্যার ভোটে দাঁড়াচ্ছি, একটু আশীর্বাদ আপনাকে দিতে হবে। বুড়া মানুষ আসলো বসলো, নিজে হাতে চা বানায়, এক কাপ ও নিল, এক কাপ আমি নিলাম। ও বললো, দেখ আমার যতটুকু সাধ্য মতো আমি তোর খেটে দেব, আর আমার ছাত্র তুই যখন ভোটে দাঁড়াবি আমার সম্পূর্ণ আশীর্বাদটা তোর উপরে থাকবে। এইটুকু বলে আমি ওর বাড়ির থেকে বের হলাম। 2-4 করতে করতে নমিনেশন ডেট যখন আমাদের ছিল 2 তারিখ, 2 তারিখে ছিল তৃণমূলের, ছিল বিজেপির, ছিল কংগ্রেসের নমিনেশন। আমার নেতারা বললো তারপরে 4 তারিখে করুন। এই 4 তারিখে করতে গিয়ে মানুষের মধ্যে একটু প্রচার হয়। প্রচার হতে গিয়ে আমিও ঠিক বুঝতে পারলাম না এতগুলো গাড়ি থেকে চলে আসে। এত গাড়ি এলো যে আমাকে এখন পর্যন্ত কোন লোক গিয়ে এখন পর্যন্ত বলেনি যে আপনার ভাড়া বা তেলের পয়সা কত দিতে হবে, খাবার দিতে হবে, কিচ্ছু বলেনি এখন পর্যন্ত। তো গাড়িগুলো দেখে মনে হয় কোনো সময় টোল ট্যাক্সের উপর থেকে ছবি করেছে, কোনো সময় 300, 400, 500 কোনো গাড়ি হয় মনে হয়। এই বলে এইটুকু হলো আমার ওখানকার। তারপরে ভোটে দাঁড়ালাম। ভোটে দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে ঢুকতে শুরু করলাম, বাড়ি বাড়ি যেতে লাগলাম, 289টা বুথের মধ্যে আমার প্রত্যেক বুথে এমন কোনো বাড়ি নেই, পাড়া নেই যে আমি যাইনি, সবাই আশীর্বাদ দিয়েছে। এইটুকু বলে যখন আমি ফিরে আসি, রাত্রি হয়, কখনো এরা আমার সাথে যারা ঘুরে ওরা ক্লান্ত বোধ করে, আমি ওনাকে খেতে দিই, বলি খেয়ে নে, এখন খাই না, ওরা বাড়ি চলে যায়। তা আমি আবার চিন্তা করি যে রাগটা করলো নাকি, খাচ্ছে না কেউ। যাই হোক, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে করমদিঘি 1 নম্বর লিস্টে আছে। জিতবো, অনেক ভোটে জিতবো। আমি আপনারা এখানে এসেছেন, শুধু একটা হুঙ্কার দেন, একটু কথা বলছি, একটু হুঙ্কার দিয়ে ওঠেন। যেমন দেখবেন কোন বাচ্চাগুলো দেখবেন না কুকুরকে তাড়া করছে, তো কুকুর যখন ঘুরে একবার তাকায় তখন বাচ্চাগুলো আবার ওইদিকে ফিরে পালাচ্ছে। আমরা সিপিআইএম পার্টি যারা করছি, আইএসএফ যারা করছে, সবাই মানুষ, কিন্তু আমরা সবাই ওইগুলোকে তাড়াতে শুধু বাড়ির থেকে একটা হুঙ্কার দেন, আপনার বুথেও গিয়েও কিছু বলবে না। এই জন্য বলবে না যে মানুষ জেগে গেছে, মানুষ সজাগ হয়েছে, মানুষ তার অধিকারের কথা বলতে শুরু করেছে।